মমতা ব্যানার্জি তো আজ সকালে জন্মাননি, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, অনেক বড় বড় দায়িত্ব সামলেছেন, নিজে একটা দল তৈরি করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার ওনাকে পছন্দ হোক কি না হোক, রাজনৈতিক নেত্রী হিসেবে ওনারও একটা বুদ্ধি আছে, ওনারও একটা পরিকল্পনা রয়েছে, ওনারও কতগুলো সাফল্য রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একজন রাজনৈতিক নেত্রী হিসেবে, একজন পোড় খাওয়া রাজনৈতিক নেত্রী, দেশের মন্ত্রী থেকেছেন একজন, সেই জায়গা থেকে উনিও খুব ভালো করে জানেন, উনিও খুব ভালো করে চেনেন পশ্চিমবাংলাকে। উনি জানেন পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, যে রাজ্যে 100-র মধ্যে 30 জন মানুষ ধর্মে মুসলমান। এই মানুষ আর যাই হয়ে যাক না কেন কখনো বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে আস্থা দিতে পারে না কখনো। তার বাইরে এই পশ্চিমবাংলায় হিন্দু মানুষ যারা আছেন, এই হিন্দু মানুষেরও একটা বড় অংশের মানুষ আছেন যারা কিনা ধর্মনিরপেক্ষ, যারা কিনা আর যাই হোক না কেন আর 5টা প্রশ্নে কাউকে সমর্থন করবে, কাউকে সমর্থন করবে না, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করাকে বাংলার হিন্দু মানুষও সমর্থন করেন না, হিন্দুদেরও একটা বড় অংশের মানুষ। উত্তরপ্রদেশে যে রাজনীতি চলে, বিহারে যে রাজনীতি চলে, সেই রাজনীতি পশ্চিমবাংলায় চলে না। তাই এই সমস্ত হিন্দু মানুষের কাছেও যদি আজকে প্রশ্ন আসে যে তাহলে কি বিজেপি সরকার চলে আসবে, তখন তাদেরও মনে হবে যে না বাবা, আর যা আছে আছে, কিন্তু বিজেপিকে যে করে হোক আটকাতে হবে, তার জন্য দরকার হলে আমি তৃণমূলকে ভোট দেবো। এই রাজনীতি মমতা ব্যানার্জি জানেন, এবং এটা উনি জানেন বলে উনি কি করলেন। আজকে আপনাদের কাছে বলছি একটা কথা, দেখুন, ধরুন আমার সামনে দেখছি একটা বাচ্চা কাঁদছে, খিদে, একটা বাচ্চার খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় কাঁদছে। আমি যদি মানুষ হই আমি কি করবো? আমি বাচ্চাটাকে খাবার দেবো। আর আমি যদি অমানুষ হই আমি তাহলে কি করবো? আমি বাচ্চাটাকে খাবার দেবো না, বাচ্চাটার সামনে একটা নেড়ি কুত্তাকে এনে বেঁধে দেবো, একটা কুকুরকে এনে বেঁধে দিয়ে বাচ্চাটাকে বলবো যে কান্না থামাও, কান্না না থামালে কুকুরটা তোর গায়ে ছেড়ে দেবো। বাচ্চাটা তখন খিদে ভুলে গিয়ে নয়, তখন কুকুরের কামড় খাওয়ার ভয়ে তখন কান্নাটা বাধ্য হবে কান্নাটা থামাতে। মমতা ব্যানার্জি ওই রাজনীতি করলেন বাংলার মুসলমানের সঙ্গে। কি করলেন? ক্ষমতায় এসে বিজেপি নামের একটা নেড়ি কুত্তাকে ধরে এনে পশ্চিমবাংলায় বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বাংলার মুসলমানকে বললেন যে দেখে নিয়েছো বিজেপি, বামপন্থীদের মেরে শেষ করেছি, কংগ্রেসকে মেরে শেষ করেছি, এখন আছে খালি আমরা আছি, ওদিকে বিজেপি আছে, এবার বাপ বাপ বলে আমায় ভোট দাও, যদি আমি ভোটে হেরে যাই তাহলে পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে। এই রাজনীতি করে একটার পর একটা ভোট পাস করছে। কিন্তু আপনাদেরকে বলছি, বলুন তো পশ্চিমবাংলায় বিজেপির রাস্তায় কিছু বাকি আছে? যে রাজ্যে বিজেপি সরকার চালায় সেই রাজ্যে বিজেপি এই জিনিস করতে পারেনি আজ অব্দি। পশ্চিমবাংলায় যা মমতা ব্যানার্জি করে দেখাচ্ছেন, কি না সরকারের টাকায় মন্দির তৈরি। এই পূর্ব মেদিনীপুর জেলাকে আমরা একটা নন্দীগ্রাম দিতে চেয়েছিলাম, আমরা শিল্প কারখানা, শিল্প তালুক, যেখানে হিন্দু মুসলিম ভাগাভাগি হতো না, সবার ঘরের ছেলে মেয়ে যেত, চাকরি বাকরি করতো, কলকারখানা কারখানা ধোঁয়া উঠতো। এই জেলাকে আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস দিয়েছিলাম। গোটা বাংলায় যত মানুষ আছে, কারুর যদি কোনো আত্মীয় স্বজন হলদিয়ায় থাকে, কারুর যদি বাড়ি হয় হলদিয়ায়, আত্মীয়রা তাকে জিজ্ঞেস করতো যে তোমাদের ওখানে কোনো চাকরি খালি আছে কোনো কোম্পানিতে? হলদিয়া মানে খালি একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস নয়, হলদিয়া পেট্রোকেমিক্যালসকে ঘিরে আরো শয়ে শয়ে কোম্পানি, ছোট বড় কারখানা, ব্যবসা, দোকান, হোটেল, সবকিছু একটা গোটা একটা শিল্প তালুক। যে একটা পিছিয়ে পড়া একটা জেলেদের গ্রাম ছিল, সেই গ্রাম আজকে ভারতের সবচেয়ে বড় শিল্প শহরগুলোর মধ্যে একটা শিল্প শহর। কারুর যদি আত্মীয় থাকে হলদিয়ায়, তাকে প্রশ্ন করতো অন্যান্য জায়গার লোকেরা যে হ্যাঁ তোমাদের ওখানে কোনো কোম্পানিতে কোনো চাকরি খালি আছে, আমার ছেলেটাকে আমার মেয়েটাকে তোমার ওখানে পাঠাবো, দেখো তো তোমার ভাইপোর জন্য ভাইজির জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, কোনো কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। এই পূর্ব মেদিনীপুর লোকের কাজ পাওয়ার ঠিকানা ছিল, বাইরে থেকে লোকে আসতো এখানে কাজ করতে। আজকে শ্মশান বানিয়ে রেখে দিয়েছে একটা গোটা জেলাকে, বানিয়ে দিয়ে কি করলো, কল কারখানা সব বন্ধ করে বললো এখানে মন্দির করে দিয়েছি, যাও এবার ভালো করে পুজো করো। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে। বিজেপি আজ অব্দি যে কাজ কোনোদিন করতে পারেনি সেই কাজ পশ্চিমবাংলায় করেছে। মোদি ওয়াকফে সংশোধনী পাস করালো, আমাদের পার্লামেন্টে ক্ষমতা নেই, আমরা পারিনি ওয়াকফে সংশোধনী পার্লামেন্টে আটকাতে। কিন্তু আমরা কি চেয়েছিলাম? আমরা সংখ্যায় পারিনি ওয়াকফে সংশোধনী আটকাতে, কিন্তু যেন ভারতের মানুষ, ভারতের সংখ্যালঘু মানুষ রাস্তায় নেবে, লড়াই করে, মিটিং মিছিল আন্দোলন করে যেন সেই সংশোধনীকে ঠেকিয়ে দিতে পারে। যেমন কৃষি বিলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কৃষি বিলও আমরা পারিনি পার্লামেন্টে আটকাতে, আমাদের সংখ্যা কম পড়েছিল। কিন্তু ভারতের কৃষক রাস্তায় নেবে, কৃষি বিলের বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, লড়াই করে মোদিকে বাধ্য করেছিল কৃষি বিল ফেরত দিতে। সেই সময় বিজেপি 303 জন এমপি ছিল, অনেক শক্তিশালী বিজেপি সরকার ছিল। আজকে তো বিজেপির 239 জন এমপি। আজকে বিজেপির 239 জন এমপি, বিজেপি অনেক দুর্বল আজকে। যদি 303 জন এমপি নেওয়া বিজেপিকে কৃষি বিল ফেরত নেওয়ানো যায়, তাদেরকে দিয়ে কৃষি বিল বাতিল করানো যায়, তাহলে আজকে 239 জনকে নিয়ে জোট সরকার চালানো বিজেপিকে অনেক সহজে বাধ্য করা যেত ওয়াকফ সংশোধনী বাতিল করাতে।
কিন্তু মমতা ব্যানার্জি করতে দিলেন না। এখানে দাঁড়িয়ে বললেন পশ্চিমবাংলায় যদি ওয়াকফের সংশোধনের বিরুদ্ধে মিটিং মিছিল করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমার থেকে বড় শত্রু কেউ হবে না, যা করার দিল্লি গিয়ে করো। বাংলার ওয়াকফ সম্পত্তি মোদির হাতে তুলে দিলেন। এসআইআর শুরু হওয়ার আগে বলে দিলেন আমি বেঁচে থাকতে, যতদিন আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলা এসআইআর হবে না। আমি জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না, এর মধ্যে মরে পড়ে গেছেন। বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গিয়ে এত লোকের নাম এখন বাদ চলে গেল। কোন কাজটা বাকি রেখেছেন বলুন তো, যে কাজটা বিজেপি থাকলে করতো, যেটা ওরা আমলে হচ্ছে না? ওবিসি সংরক্ষণ, মুসলিম ওবিসি সংরক্ষণ আমাদের সরকার করে গেছে। গোটা ভারতে যা কেউ ভাবতে পারেনি, রঙ্গনাথ মিশ্রর কমিশন আসলো, মুসলিম ওবিসি সংরক্ষণ গোটা ভারতে প্রথম করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। আজকে সেই মুসলিম ওবিসি সংরক্ষণ বন্ধ করে দিল, বাতিল করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে। এসে বলল সব মুসলমানকে আমি ওবিসি করে দিচ্ছি। উনি এত বছরের মুখ্যমন্ত্রী, এত বছর দেশের মন্ত্রী ছিলেন, উনি জানেন না কোনো মুখ্যমন্ত্রী বাবার ক্ষমতা নেই ঠিক করে কে ওবিসি আর কে ওবিসি নয়? ওইটা ঠিক করার জন্য ভারতে একটা ওবিসি কমিশন রয়েছে। আপনি নবান্নে বসে ঠিক করলেন আর সবাই ওবিসি হয়ে গেল। দেখালেন কি যে আমি সব মুসলমানকে ওবিসি করে দিচ্ছি, সবাই আবার সংরক্ষণ পাবে। করতে গিয়ে এমন করলেন, এমন ছকবাজি করলেন, বিজেপি থাকলে আরএসএস থাকলে কি করতো? আইন বদল করে ওবিসি সংরক্ষণ তুলে দিত। মাইকে মুসলমানের নামে 4টে গালাগাল দিয়ে ওবিসি সংরক্ষণ তুলে দিত যদি বিজেপি সরকার থাকতো। তার বদলে তৃণমূল সরকার এলো, ওরা মাইকে মুসলমানের নামে গালাগাল দিয়ে ওবিসি সংরক্ষণ তুললো না। ওরা কি করলো? আমি সব মুসলমানকে ওবিসি করে সবাইকে চাকরি দিয়ে দেবো, ভালো ভালো কথা বলে ওবিসি সংরক্ষণটাকে তুলে দিল। ডান দিক দিয়ে না গিয়ে বাঁ দিক দিয়ে তুলে দিল। ফলটা কি হলো? পরিণতিটা কি হলো? যে কাজটা বিজেপি 4টে গালাগাল দিয়ে করতো, সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় 4টে ডায়লগবাজি মেরে করলো। মুসলিম ওবিসি সংরক্ষণ তুলে দিয়ে এখন মাথায় কাপড় জড়িয়ে বাক্সা কাছে গিয়ে ইফতার করে বলছে দেখো আমি মুসলমানের বন্ধু, কি সুন্দর তোমার সঙ্গে রমজান মাসে এসে ইফতার করে গেলাম, আমার ইফতার করার ছবি দেখো, দেখে আমাকে আবার ভোট দাও। কদিন এই নাটকবাজি চলবে বলুন পশ্চিমবাংলায়? কতদিন পশ্চিমবাংলায় নাটকবাজি চলবে? আপনাদের কাছে আবেদন করছি, সমস্ত ভোটকে একটা জায়গায় জড়ো করুন। একটা 5 বছরের বাচ্চাও পশ্চিমবাংলায় জানে যে একটা স্কুলের পরীক্ষা হচ্ছে, একজন পরীক্ষায় বসছে 100 নম্বরের পেপারে উত্তর দিতে বসছে, আর একজনের প্রথমেই 30 নম্বর কাটা হয়ে যাচ্ছে, 70 নম্বরে উত্তর দিতে বসছে। তো যে 70-এ পরীক্ষা দিচ্ছে সে কখনো 100-এ যে পরীক্ষা দিচ্ছে তার থেকে বেশি নম্বর পেতে পারবে না। এরা সহজ। তাই আপনাদের কাছে এইটা বলা, যতদিন হিন্দু মুসলমানের নামে ভোট ভাগাভাগি হবে ততদিন পর্যন্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালাগাল দেবে লোকে, তৃণমূল গালাগাল খাবে, বাসে ট্রামে ওদেরকে চোরও বলবে, চিটিংবাজ বলবে, অত্যাচারী বলবে, মিডিয়াতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে আলোচনা হবে, গালাগাল দেওয়া হবে, প্রত্যেক দিন এই সবকিছু চলবে। কিন্তু শেষ পর্যন্ত ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে তৃণমূল বেরিয়ে যাবে। তাই আপনাদের সবার কাছে আবেদন করছি, আমরা বামপন্থীরা, আমাদের 10টা জিনিস কারো ভালো লাগতে পারে, 10টা জিনিস কারো ভালো না লাগতে পারে, কিন্তু আমাদেরকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কোনো মানুষ আমাদেরকে তার ধর্মের শত্রু মনে করেন না। আমরা বামপন্থীরা 34 বছর সরকার চালিয়েছি। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা অনেকে আছেন যারা আমাদেরকে এর আগে ভোট দেননি, তাদেরকেও জিজ্ঞেস করছি, আর যদি প্রশ্ন করা হয় এই যে 34 বছর পশ্চিমবাংলায় বামপন্থীরা সরকার চালালো, এই 34 বছরে পশ্চিমবাংলার স্কুল, কলেজ, হাসপাতাল কেমন হয়েছিল, উন্নয়ন কেমন হয়েছিল, রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল, বামফ্রন্টকে 100-এ কত দেবেন? তো কেউ বলবে বামফ্রন্টকে 170 দেবো, 80 দেবো, 90 দেবো। কেউ বলবে বামফ্রন্টকে 100-এ 10 দেবো, 5 দেবো, 0 দেবো, কেউ বলতে পারে। যদি প্রশ্ন করা হয় এই 34 বছর যাতে রাস্তায় অনেক, রাজ্যে অনেক কলকারখানা হয়, চাকরি বাকরি হয়, আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো থাকে, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে 100-এ কত দেবেন? আবার কেউ বলবে 70-80 দেবো, কেউ বলবে 5 দেবো, 10 দেবো, 0 দেবো। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে 100-এ কত দেবেন? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্টকে 100-এ 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। কি বাংলার হিন্দু, কি বাংলার মুসলমান, কেউ বুকে হাত রেখে বলতে পারবে না রাজ্যে যদি বামফ্রন্ট সরকার থাকে, কোথাও যদি বামফ্রন্টের বিধায়ক থাকে, তাহলে সেই এলাকার কোনো হিন্দুরও নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়, কোনো মুসলমানেরও নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়।
কি দেবে বলুন তো বিজেপি? কি দেবে বিজেপি একজন হিন্দুকে? যা বামপন্থীদের আমলে একজন হিন্দুর যে অধিকার ছিল না। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবতা আছে, বিজেপি জিতলে কি দুটো বাড়তি দেবতা হবে? দুটো এক্সট্রা ভগবান দেবে বিজেপি? এদিকে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা, কোন উৎসব, কোন আনন্দ, কোনটা হতো না বামফ্রন্ট জিতলে? শীতলা পুজো, মনসা পুজো, ইতু পুজো, কোন পুজোটা হতো না বামফ্রন্ট জিতলে যা বিজেপি জিতলে করতে পারে? বাড়তি কি দেবে? কিন্তু বামফ্রন্ট আপনাকে আপনার এলাকায় সরকারি স্কুল দেবে। বামফ্রন্ট আপনার জেলা হাসপাতালগুলোকে, সাব ডিভিশনাল হাসপাতালগুলোকে শক্তিশালী করবে, তার উন্নয়ন করবে, তাতে নতুন মেশিন বসাবে, চিকিৎসার মেশিন বসাবে, ডাক্তার দেবে আপনার গ্রামের হাসপাতালে। বামফ্রন্ট আপনাকে হলদিয়া দিয়েছে, বামফ্রন্ট আপনাকে বক্রেশ্বর দিয়েছে, বামফ্রন্ট আপনাকে আরো কলকারখানা দেবে, আপনার ছেলে মেয়েকে চাকরি দেবে। সবচেয়ে বড় কথা, বামফ্রন্ট আপনাকে কথা বলার অধিকার দেবে। আপনার গ্রামের পঞ্চায়েতে কি কাজ হবে, গ্রাম সভা হবে, গ্রাম সভা হয়ে ঠিক হবে। এখন দুয়ারে সরকারের নাম করে 4টে সরকারি লোক এসে পাড়ার মোড়ে বসে, তারপর ওখানে আপনি কাজ নিয়ে গেলে বলে পার্টি অফিসে আসবো, ওই ফর্মটা দিয়ে দেওয়া হবে ওখান থেকে। তারপর পার্টি অফিসে গিয়ে শোনেন ওদের মিছিলে যেতে হবে, তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডারের লিস্টে নাম উঠবে। ওদেরকে আগে মহাজনের কাছ থেকে ধার নিয়ে ওদেরকে ঘুষ দিতে হবে, তারপরে বাড়ি তৈরির লিস্টে আপনার নাম উঠবে। বামফ্রন্ট আপনাকে গণতান্ত্রিক অধিকার দেবে। গ্রাম সভা হবে, গ্রাম সভা করে আপনি যদি আমাদের বিরোধী হয়ে থাকেন, আপনার গ্রাম সভায় বসে আপনি ঠিক করবেন আপনার গ্রামে কোন পাকা রাস্তাটা আগে হবে, আপনার গ্রামে কোন কাজটা আগে হবে। বামফ্রন্ট আপনাকে, বামপন্থীরা আপনাকে আপনার ধর্ম যাই হয়ে থাক না কেন মাথা উঁচু করে বাঁচার অধিকার দেবে, মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করার অধিকার দেবে। আমরা বামপন্থীরা কোনোদিন ইমাম ভাতা দিইনি, বামফ্রন্ট সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে মুর্শিদাবাদের এই আসানসোলের ইমাম সাহেবের মতো, বামফ্রন্টের আমলে আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের ছেলেকে দাঙ্গায় খুন হতে দেখতে হয়নি। বামফ্রন্ট কোনোদিন পুরোহিত ভাতা দেয়নি, বামফ্রন্ট কখনো পুজো কমিটিকে চাঁদা দেয়নি। বামফ্রন্টের আমলে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দুকে দাঙ্গায় খুন হতে হয়নি। আমরা পরিষ্কার বলছি, বামপন্থীদেরকে জেতান, পাঁশকুড়া পশ্চিমে নিরঞ্জন সিংকে জেতান, রাজ্যে বামফ্রন্টকে ফিরিয়ে আনুন। আমরা পরিষ্কার বলছি, বামপন্থীরা পশ্চিমবাংলায় সরকার তৈরি করলে সরকারের টাকায় ইমাম ভাতাও বন্ধ হবে, সরকারের টাকায় পুরোহিত ভাতাও বন্ধ হবে। কিন্তু ইমাম আর পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়েই প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে পারবে। ইমাম আর পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়েই প্রত্যেক দিন স্কুলে গিয়ে দুপুরে ভালো মিড ডে মিল পাবে। ইমাম আর পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়েই এই বাংলার মাটিতে কাজ পাবে। নিজের বয়স্ক বাপ মাকে ছেড়ে বাইরে কাজ করতে চলে যেতে হবে না।